জি ভাইয়া। ওকে, আজকে আমরা এই পার্টটা শুরু করব। সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। সাইবার ঝুঁকি বলতে কি বোঝো? কেউ একজন বলো তো। তুবা, সাইবার ঝুঁকি সম্পর্কে জানো? সাইবার ঝুঁকি বলতে কি বোঝাচ্ছে? না ভাইয়া। মুনতাহা, জানো? আইডি হ্যাক হওয়া বা এরকম জাতীয় কিছু। হ্যাঁ, ওইরকমই, বাট এটাকে সুন্দরভাবে বলতে গেলে এমন হয় যে তথ্যের নিরাপত্তা ঝুঁকি বা আমার তথ্য চুরি হয়ে যাওয়ার একটা ঝুঁকি। ঠিক আছে? আর তথ্য চুরি হয়ে যাওয়া মানে কি? আমার যে ক্রেডেনশিয়াল গুলো আছে, মানে আমার যে ইউজার নেম, পাসওয়ার্ড, এই জিনিসগুলো চুরি হয়ে যাওয়া, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল প্ল্যাটফর্মে যে ইনফরমেশন গুলো আমাদের দেয়া আছে সেগুলো চুরি হয়ে যাওয়া, বা আমাদের অন্যান্য বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেগুলো চুরি হয়ে যাওয়ার ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। এই হচ্ছে সাইবার ঝুঁকি। তো আমরা আজকে সাইবার ঝুঁকি সম্পর্কে জানবো এবং কিভাবে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি আমাদের। তথ্য নিরাপত্তা আমার নিশ্চিত করা মানে কি? আমরা যে আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো যেন সেফ থাকে, হ্যাঁ, সেগুলো যেন অসৎ ব্যক্তিদের কাছে না চলে যায়। ঠিক আছে? সেইটা কিভাবে আমরা করতে পারি, কিভাবে আমরা আমাদের তথ্যগুলোকে প্রোটেক্ট করতে পারি, সে সম্পর্কে আজকে আমরা জানবো। সেশন ওয়ানে কি বলা হচ্ছে? ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংঘটিত অপরাধ। আচ্ছা, প্রথমে কি বলছে? এই যে এটা একটা, এখন কি চলতেছে, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে, তার মানে কি এখন চতুর্থ শিল্প বিপ্লব চলতেছে। ঠিক আছে? এটা একটা ইনফরমেশন। ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে অনেক ধরনের সাইবার অপরাধের মাধ্যমে তথ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়ে মানুষ, প্রতারণার শিকার হচ্ছে। সাইবার সাইবার অপরাধ মানে কি বলতো? সাইবার ঝুঁকি মানে তো বুঝলাম, আর সাইবার অপরাধ মানে কি? আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ। সাইবার অপরাধ মানে কি? উম, এই যে তথ্যটা যে তথ্য যে নিরাপত্তা যে ঝুঁকিটা, এটার দ্বারা যে প্রতারণা হচ্ছে, এটাই হচ্ছে সাইবার ঝুঁকি। সাইবার ঝুঁকি না, ওটা হচ্ছে সাইবার ঝুঁকি। ঠিক আছে, আর সাইবার অপরাধ, সাইবার অপরাধ হচ্ছে যেমন তুমি কারো অজান্তেই তার ইনফরমেশন হাতিয়ে নিচ্ছ, মানে টাইপ অফ হ্যাকিং। ঠিক আছে? হ্যাকিং, এটা হচ্ছে একটা সাইবার অপরাধ। তারপরে ফিশিং। ফিশিং নাম শুনেছো কখনো? এই ফিশিং কিন্তু এই মাছ ধরা ফিশিং না। ঠিক আছে? মাছ ধরা ফিশিং বানান কিন্তু এটা FISHING, কিন্তু এই ফিশিং বানান হচ্ছে PHISHING। ঠিক আছে? দুটার মধ্যে ডিফারেন্স আছে, বাট কনসেপ্টটা কিন্তু এই ফিশিং থেকেই আসছে। ঠিক আছে? এই যে ফিশিং মানে মাছ ধরা, মাছ কিভাবে ধরা হয় বলো তো? বড়শি দিয়ে। বড়শি দিয়ে মাছ ধরেছো কেউ? জি ভাইয়া। মুনতাহা, কখনো বড়শি দিয়ে মাছ ধরেছো? না ভাইয়া। তো বড়শি দিয়ে মাছ ধরার কনসেপ্টটা থেকেই অ্যাকচুয়ালি এই ফিশিং জিনিসটা আসছে। বড়শি দিয়ে মাছ ধরার ক্ষেত্রে কি করা হয়? এই ফিশিংটা যেটা বলতেছিলাম, যে এই ফিশিংটা হচ্ছে একটা সাইবার ক্রাইম। হ্যাকিং কি জিনিস বোঝো তো নাকি? যে তোমার অগোচরে তোমাকে না জানিয়ে তোমার ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে তোমার অ্যাকাউন্টটা সে নিয়ে নিল, অন্য আরেকজন ব্যক্তি। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে হ্যাকিং। আর ফিশিংটা কি? ফিশিং ও সেম জিনিস, তোমার তথ্য হাতিয়ে নেয়া, কিন্তু অন্য একটা উপায়ে। ঠিক আছে? বিভিন্ন অফারের মাধ্যমে তোমাকে অফার দেখায় যে হ্যাঁ, এত পার্সেন্ট ডিসকাউন্ট, এই কাজটা করলে আপনি একটা আইফোন জিততে পারবেন, এটা করতে পারবেন, ওটা করতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দেখিয়ে অনেক সময় ফিশিংটা করা হয়। যে মানুষ যখন তাদের এই ফাঁদে পড়ে, অর্থাৎ বিভিন্ন লিঙ্কে ক্লিক করে বা সেই লিঙ্ক গুলোতে ক্লিক করে তাদের ইনফরমেশন গুলো দেয়, তখন তাদের কি হয়, তারা এই যে প্রতারণার ফাঁদে পড়ে যায়। ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা সাইবার অপরাধ।
তো ফিশিং সম্পর্কে দেখি সামনে আছে কিনা তোমাদের। সমস্যা নেই, ফিশিং আমাকে একটু মনে করিয়ে দিও, ঠিক আছে, যখন এই যে তোমাদের এগুলো পড়াবে। এই যে ডিওএস অ্যাটাক, ঠিক আছে, মানে বা ডিডোস অ্যাটাক, ডিডোস অ্যাটাক, তারপরে হ্যাকিং কি জিনিস, ম্যালওয়্যার কি জিনিস, এই জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে। তো তখন আমাকে একটু মনে করাই দিও যে ফিশিং জিনিসটা কি আমি বলতে চেয়েছি, ঠিক আছে, এক্সপ্লেইন করবো। তো এগুলো হচ্ছে কি আমাদের সাইবার অপরাধ। বুঝতে পেরেছো তো যে সাইবার ঝুঁকি এবং সাইবার অপরাধ কি। জি ভাইয়া। আর তথ্য নিরাপত্তা নিশ্চিত করা বলতে কি বোঝাচ্ছে, বুঝতে পেরেছি তো নাকি। জি ভাইয়া। জি ভাইয়া। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে এই অভিজ্ঞতা শেষে, মানে এই চ্যাপ্টারের শেষে বলছে, এখন চ্যাপ্টার গুলোকে অভিজ্ঞতা বলা হয়। এই চ্যাপ্টার শেষে কি জানবো আমরা সেটা বলছে যে ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ তো তাদের প্রভাব সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে, সেগুলো জেনে নিরাপত্তা কৌশল চর্চার মাধ্যমে তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, ঠিক আছে। তার মানে এই অধ্যায়টা পড়লে আমরা জানতে পারবো যে কিভাবে ইন্টারনেট জগতে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছে মানুষ, এবং সে ধরনের প্রতারণাগুলো থেকে নিরাপদ থাকতে হলে আমাদের কি কি আহ সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আমরা জানবো। আচ্ছা, এখানে কি বলছে জেনে রাখি, সমাজ ও আইন বিরোধী যে কোনো কাজই অপরাধ। তাহলে কি অপরাধ কি, সমাজ এবং আইন বিরোধী যে কোনো কাজই হচ্ছে অপরাধ। তোমাদের শর্ট কোশ্চেন, তোমাদের এবার যে পরীক্ষা হবে সেগুলো কিন্তু সব রিটেন এক্সাম হবে, ঠিক আছে, এবার কিন্তু এমসিকিউ হবে না, সব রিটেন এক্সাম হবে। তো শর্ট কোশ্চেনও তোমাদের থাকবে। আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে হয়ে থাকে সেগুলি হচ্ছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ, ঠিক আছে। এখন সাইবার ক্রাইম ব্যাপারটা আরো ক্লিয়ার হয়েছে তো নাকি। অপরাধ আমরা তো জানি যেগুলো সমাজ এবং আইনের বিরোধী, আর যেগুলো এই সমাজ এবং আইনের বিরোধী যে কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে করা হয় সেগুলোই হচ্ছে কি আমাদের সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। বুঝতে পেরেছি সাইবার অপরাধ জিনিসটা কি। মুনতাহা, তুবা, বুঝতে পেরেছি না। জি ভাইয়া। আচ্ছা তুবা, তুমি বলো তো সাইবার অপরাধ জিনিসটা কি, তোমার নিজের মতো করে বুঝায় বলো আমাকে। তুবা কি আমাকে সাইবার শুনতে পাচ্ছ। অপরাধ হচ্ছে ভাইয়া লোক দেখানো। লোভ দেখানো, আমি কি এতক্ষণ এটা বললাম। সাইবার অপরাধ এখানে তো দেখি, দেখো কি বলছে এখানে, যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে করা হয়ে থাকে সেগুলোই হচ্ছে সাইবার ক্রাইম। বুঝতে পেরেছো। যদি আরো সুন্দর করে বলতে চাও তাহলে বলতে পারো যে যে সমাজ এবং আইন বিরোধী যে সকল অপরাধ, সমাজ এবং আইন বিরোধী যে সকল অপরাধ ইন্টারনেট বা অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে করা হয়ে থাকে সেগুলোই হচ্ছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ, মনে থাকবে না। এই যে সামনে এটা অ্যাড জি করবে, ভাইয়া। সমাজ এবং আইন বিরোধী যে সকল অপরাধ, এই জিনিসটা অ্যাড করবে। সমাজ এবং আইন বিরোধী যে সকল অপরাধ ইন্টারনেট বা অনলাইন ব্যবহার করে করা হয়ে থাকে সেগুলো হচ্ছে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম। আর সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম কি ব্যবহার করে করা হয়, এই যে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস মানে যে কোনো কিছু হতে পারে, সেটা হতে পারে তোমাদের মোবাইল ফোন, ট্যাবলেট বা ট্যাব যেটাকে বলো, তারপরে কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে। আর সেগুলোর সাথে ইন্টারনেট অবশ্যই ব্যবহৃত হয়, কারণ সাইবার অপরাধ করতে গেলে ইন্টারনেট লাগেই, ঠিক আছে। আবার কখনো কি হয়, কখনো কখনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজেই সাইবার আক্রমণের শিকার শিকার হয়, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা জানবো কি, যে সাইবার অপরাধ এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখতে পারি আমরা, ঠিক আছে। এই যে সাইবার অপরাধ ও ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি, এই ঝুঁকি থেকে নিজেকে কিভাবে আমরা মুক্ত রাখতে পারি সেই বিষয়টা আমাদের জানা অতীব জরুরি।
এবং সেই বিষয়টা আমরা এখন জানি। এখানে একটা ঘটনার কথা বলছে, একটা ঘটনার মাধ্যমে সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে, যে আমরা ঘটনাটা পড়ি। মুনতাহা কি ক্লাসে আছো? জি ভাইয়া আছি। আচ্ছা। আবির একদিন তার মোবাইল ফোনটি ভুলবশত তার বন্ধুর বাসায় ফেলে এলে তার বন্ধু সেটি হাতে নিয়ে কৌতূহলবশত প্রবেশ করার চেষ্টা করে। যদিও মোবাইল ফোনটিতে পাসওয়ার্ড দেয়া ছিল, তারপরও তার বন্ধু অনুমান করে বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে বারবার মোবাইলটিতে প্রবেশ করার চেষ্টা করে এবং একসময় সে সফলও হয়ে যায়। এতে করে আবিরের অনেক ব্যক্তিগত তথ্য ও ডকুমেন্ট তার বন্ধুর কাছে চলে যায়। ঠিক আছে, তাহলে এখন কি, এই যে বলছে আগের শ্রেণীতে আমরা জেনেছি কিভাবে শক্ত বা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। আচ্ছা, এই জিনিসটা এখন যে ক্লাস 8 আছে না, এখন ক্লাস 8 এর বইয়ে কিন্তু এই জিনিসটা দিচ্ছে নতুন কারিকুলামে, বাট তোমরা যখন ক্লাস 8 এ ছিলে তখন পেয়েছো কিনা আমি জানি না। তোমরা কি পেয়েছিলে তোমাদের আইসিটি বইয়ে যে কিভাবে শক্ত পাসওয়ার্ড বা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হয়? না ভাইয়া। না ভাইয়া, তখন তো পুরাতন সিলেবাসে ছিলাম আমরা, আচ্ছা, কারিকুলামে। হ্যাঁ পুরাতন কারিকুলামে ছিল। তাহলে আমরা এখন দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে যে কিভাবে তোমরা শক্ত একটা বা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারো। ধরো ধরো তুমি তোমার পাসওয়ার্ড দিলে টুবা 1 2 3 4 এরকম। এই পাসওয়ার্ডটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে। বা তুমি পাসওয়ার্ড দিলে যে এরকমও যদি পাসওয়ার্ড দাও 562134 169, এরকম র্যান্ডমলি যদি দাও, এরকম পাসওয়ার্ড দাও, এই পাসওয়ার্ড গুলোও কিন্তু সেফ না, ঠিক আছে। এগুলো কিন্তু সেফ না, বুঝতে পেরেছো? এই পাসওয়ার্ড গুলো ইউজ করা যাবে না। এই যে এত সহজ সহজ পাসওয়ার্ড ইউজ করা যাবে না, এগুলো মানুষ সহজেই ধরতে পারবে। আর এখন টেকনোলজি কিন্তু অনেক উন্নত, ঠিক আছে। তোমাদের এই যে এরকম পাসওয়ার্ড গুলো হ্যাক করতে 10 থেকে 15 মিনিটের সময় বেশি লাগবে না। যদি কেউ চায় তোমার পাসওয়ার্ড হ্যাক করতে, সহজে এই পাসওয়ার্ড গুলো হ্যাক করে ফেলা পসিবল, এখন সেই টেকনোলজি আছে। এই জন্য আমাদের পাসওয়ার্ড কিভাবে আমরা স্ট্রং করতে পারি, সেই পাসওয়ার্ড স্ট্রং করার ব্যাপারে আমাদের যথেষ্ট হইতে হবে, সচেতন হইতে হবে। এই স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য আমাদের বিভিন্ন কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারি বা ধারণা নিতে পারি যে কিভাবে। যদিও ওয়েবসাইট থেকে পাসওয়ার্ড নেওয়া কিন্তু একদমই মানে বোকামি একটা কথা, কারণ একটা ওয়েবসাইট তোমাকে পাসওয়ার্ড দিচ্ছে, তার মানে সেই ওয়েবসাইটটা তো জানে তোমাকে সে কি পাসওয়ার্ড দিচ্ছে, তাই না? তো আমি কখনোই বলবো না যে ওয়েবসাইট থেকে তোমরা পাসওয়ার্ড নাও, কিন্তু তোমরা একটা শক্ত পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় সেটার জন্য তোমরা ওয়েবসাইট ঘাটাঘাটি করে একটা ধারণা নিতে পারো, ঠিক আছে। দেখো, একটু আগে যে পাসওয়ার্ড, আমি ওয়েবসাইটটা পরে দেখাচ্ছি। একটু আগে তোমাদেরকে বললাম যে তুবা 125869 এরকম ধরে পাসওয়ার্ড দিলা, এরকম পাসওয়ার্ড সহজে হ্যাক করা যায়, ঠিক আছে। পাসওয়ার্ড হ্যাক করা যায় না কখন? কিছু বিষয় মাথায় রাখবা, যে 4টা জিনিস সবসময় ট্রাই করবা পাসওয়ার্ড তৈরি করার সময়। যে এরকম স্পেশাল ক্যারেক্টার রাখবা। স্পেশাল ক্যারেক্টার মানে কি জানো? স্পেশাল ক্যারেক্টার মানে এই যে দেখো, পার্সেন্টেজ, তারপরে অবলিক, কমা, ফুল স্টপ, এই জিনিসগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। তারপরে এই যে ইমেইল দেওয়ার সময় @, এই যে এই সাইনটা দিতে পারো। তারপরে অনেক সময় ডলার সাইন আছে, এই ডলার সাইন, এই সাইন গুলো তোমরা দিতে পারো। বা এই যে ব্রাকেট, এটা হচ্ছে তোমাদের এই যে কার্লি ব্রাকেট ইউজ করতে পারো, এই যেগুলোকে বলে হচ্ছে কার্লি ব্রাকেট। এই যে এই ব্র্যাকেট ইউজ করতে পারো, এগুলোকে বলে প্যারেনথিসিস। তারপর এটাকে বলে স্কয়ার ব্র্যাকেট। এগুলোকে বলে হচ্ছে তোমার স্পেশাল ক্যারেক্টার। তো যখন তোমরা পাসওয়ার্ড তৈরি করবে, ট্রাই করবে এরকম অন্তত দুই একটা স্পেশাল ক্যারেক্টার রাখার জন্য, ঠিক আছে। বুঝতে পেরেছো? পাসওয়ার্ড তৈরি করার সময় এই স্পেশাল ক্যারেক্টার গুলো রাখার চেষ্টা করবে। আর কি করবে? অবশ্যই ডিজিট রাখবে, ঠিক আছে। ডিজিট রাখবে। ডিজিট কি?
ওয়ান, টু, থ্রি, ফোর, এই ডিজিট, বিভিন্ন ডিজিট থাকবে। আর কি করবে, আরো হচ্ছে স্মল লেটারেও থাকবে, স্মল লেটার থাকবে, আবার ক্যাপিটাল লেটারেও, মানে সবকিছু মিলিয়ে রাখবে, ঠিক আছে? তাহলে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারবে, ঠিক আছে? যেমন তুমি যদি তোমার পাসওয়ার্ডটা অ্যাজ অ্যাজ এন এক্সাম্পল যদি এরকম মনে করো, প্রথমে পার্সেন্টেজ দিলে, তারপরে এভাবে লিখলে, যে কোনো কিছু একটা দিতে পারো। ধরে নাও তুমি এই যে হ্যাভ, তারপরে ডট একটা চিহ্ন দিলে, তারপরে এ দিলে, তারপরে এরকম দিলে, তারপরে সিইউটি আবার ছোট করে দিলে, তারপরে আবার ডট চিহ্ন দিলে বা কমা দিলে, তারপরে অফ দিলে, তারপরে একটা অবলিক চিহ্ন দিলে, টিইএ দিলে, ঠিক আছে? এরকম দিলে দেখো তুমি কিন্তু বুঝতে পারতেছো এটা কি, হ্যাভ এ কাপ অফ টি, ঠিক আছে? তুমি যদি কাউকে বলো আমার পাসওয়ার্ড হ্যাভ এ কাপ অফ টি, তারপরেও কিন্তু সে এই পাসওয়ার্ডটা হ্যাক করতে পারবে না। ধরো যে তারপরে লাস্টে 153 ডিজিটও দিয়ে দিলে, হ্যাঁ, এরকম করে একটা স্ট্রং পাসওয়ার্ড তুমি তৈরি করতে পারো, ঠিক আছে? তুমি যদি কাউকে বলেও দাও যে আমার পাসওয়ার্ড হচ্ছে হ্যাভ এ কাপ অফ টি, তারপরেও কিন্তু সে হ্যাক তোমার পাসওয়ার্ডটা জানতে পারবে না, ঠিক আছে? তবে আরো বিভিন্ন ভাবে তোমরা এরকম করতে পারো, ঠিক আছে? এরকম করে করো। এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিলে, আমি বাংলায়, তারপরে দিলে একটা ফুল স্টপ দিলে, আমি বাংলায় সিং সং, তারপরে মনে করো একটা পার্সেন্টেজ দিয়ে দিলে বা ডলার সাইন দিয়ে দিলে, ঠিক আছে? এরকম করে তুমি বুঝতে পারতেছো যে এটা একটা গানের লাইন, আমি বাংলায় গান গাই, ঠিক আছে? এরকম এভাবে তুমি পাসওয়ার্ড গুলো দিতে পারো, এভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারো, ঠিক আছে? তো কয়টা বিষয় মাথায় রাখবো, এটা হচ্ছে এই যে 4টা বিষয় মাথায় রাখবো, যে স্মল লেটার, ক্যাপিটাল লেটার রাখবো, ডিজিট রাখবো, স্পেশাল ক্যারেক্টার রাখবো। আরেকটা বিষয় মাথায় রাখবো, যে পাসওয়ার্ডটাকে আমরা চেষ্টা করব একটু লং রাখার, ঠিক আছে? এই 5টা বিষয়, হ্যাঁ, হচ্ছে পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা, কারো একজনের মাইক্রোফোন অফ, কিংবা মাইক্রোফোনটা অফ করো। আচ্ছা, তো এখন আমরা একটু ওয়েবসাইটে চলে যাই, যে পাসওয়ার্ড জেনারেটর। হ্যাঁ, পাসওয়ার্ড জেনারেটর, যে পাসওয়ার্ড কিভাবে জেনারেট করে, শক্ত পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড জেনারেটর লিখে সার্চ দিলাম, অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে? অনেক ওয়েবসাইট আছে পাসওয়ার্ড জেনারেট করার জন্য। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড জেনারেটর, প্রথমে বলতেছে কি পাসওয়ার্ড লেন্থ, মানে আমি কত লেন্থের একটা পাসওয়ার্ড চাই, ঠিক আছে? তারপরে দেখো আরো কত ভাবে পাসওয়ার্ড তৈরি করা যায়, আমি কত ধরনের ক্রাইটেরিয়া দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করতে পারি, বুঝতে পারছো? দেখো, আমি তাকে বললাম যে তুমি আমাকে 10 ডিজিটের একটা পাসওয়ার্ড দাও, মানে 10টা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দাও, ঠিক আছে? তারপরে এই যে এগুলো আমরা সিলেক্ট করতে পারবো, এই যে এগুলো টিক মার্ক দিতে পারি বা অফ করে দিতে পারি। এই যে এটা টিক মার্ক দেওয়া মানে আমার পাসওয়ার্ডটাতে এই যে 10টা লেন্থের পাসওয়ার্ডে এক থেকে এই যে ইয়াগুলো থাকবে, ডিজিট থাকবে। তারপরে স্মল লেটার থাকবে, এটাতে টিক দেওয়া মানে আমার পাসওয়ার্ডে স্মল লেটার থাকবে, এটাতে দেওয়া মানে আমার পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার থাকবে। তারপরে ডোন্ট ব্রিং উইথ এ নাম্বার অর সিম্বল, ডোন্ট ব্রিং, ব্রিং উইথ এ লেটার, ঠিক আছে? কি বলছে, ডোন্ট বিগিন উইথ এ নাম্বার অর সিম্বল, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা কোনো নাম্বার বা সিম্বল দিয়ে শুরু হবে না, ঠিক আছে? মানে আমার পাসওয়ার্ডের শুরুতেই কোনো নাম্বার বা সিম্বল হবে না। এই সিম্বল দেখতে পাচ্ছ না সবাই, এই যে সিম্বল, সিম্বল দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি ভাইয়া।
এই সিম্বল কিংবা নাম্বার দিয়ে আমার পাসওয়ার্ডটা শুরু হবে না, ঠিক আছে, এটা বলছে। তারপর আবার বলছে ইনক্লুড সিম্বলস, মানে আমার পাসওয়ার্ডটাতে সিম্বল থাকবে বা স্পেশাল ক্যারেক্টার গুলো থাকবে। তারপরে আবার বলছে নো সিমিলার ক্যারেক্টার, তার মানে একই ক্যারেক্টার দুইবার আমার পাসওয়ার্ডে থাকবে না, ঠিক আছে। একই পাসওয়ার্ড মানে একই ক্যারেক্টার দুইবার আমার ইয়েতে থাকবে না, আমার যে পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ডে একই ক্যারেক্টার দুইবার থাকবে না। আমি একটু লেন্থটা কমাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 6 করে দিলাম, ঠিক আছে। তারপরে আবার কি বলছে, ডোন্ট ইউজ দ্য সেম ক্যারেক্টার মোর দেন ওয়ান্স, মানে একটা ক্যারেক্টার একবারের বেশি ইউজ করবেন। ডোন্ট ইউজ সিকুয়েন্সিয়াল ক্যারেক্টার। সিকুয়েন্সিয়াল ক্যারেক্টার্স মানে কি, সিকুয়েন্সিয়াল বা ধারাবাহিক ভাবে ABC 7 8 9 1 2 3 এগুলো ইউজ করা যায়, এগুলো যেন ইউজ না হয় পাসওয়ার্ডে। হ্যাঁ, দেখছো কত স্ট্রং হবে এই জিনিসগুলো, যদি আমি চিন্তা করে একটা পাসওয়ার্ড দেই তাহলে কত স্ট্রং একটা পাসওয়ার্ড হবে, এটা আসলেই হ্যাক করা অনেক কঠিন হয়ে যাবে না। এই যে তারপর আবার বলছে কি জেনারেট পাসওয়ার্ড অটোমেটিক্যালি হোয়েন ইউ ওপেন দিস পেজ, ঠিক আছে, এটাই বলছে। তো আবার কি বলছে, কোয়ান্টিটি, মানে আমি কয়টা পাসওয়ার্ড চাচ্ছি, মনে করো এই যে পাঁচটা, এখানে 5 লেখা আছে, এই জন্য দেখো এখানে 1 2 3 4 5টা পাসওয়ার্ড দিছে আমাকে। আমি যদি 10টা বলি, সে আমাকে 10টা পাসওয়ার্ড, ঠিক আছে। এই যে এখন যদি আমি জেনারেট বলি, এই যে যে কোনো জেনারেট বাটন দেখতে পাচ্ছ দুইটা, যে কোনো একটাতে ক্লিক করলেই দেখো ও কিন্তু 5টা ডিজিট আমরা বলছি না, 6টা ডিজিট বলছিলাম না, দেখো ও কিন্তু 6টা ডিজিটের আমাকে 10টা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, বুঝতে পারছো, যে 10টা আমাকে পাসওয়ার্ড সে দিয়ে দিয়েছে। এরকম করে পাসওয়ার্ড জেনারেট করতে চাই, কিন্তু পাসওয়ার্ড দেখো আমরা একটু বাড়াই দিব, আর যা যা ক্রাইটেরিয়া দিছি সব কিন্তু দেখো কোনো, যে কিন্তু এই পাসওয়ার্ডের মধ্যে 1 নাম্বার পাসওয়ার্ডের মধ্যে তোমরা যে খুঁজে পাবে না, যে কিন্তু একটাই আছে, বুঝতে পারতেছো। তারপরে দেখো নাম্বারও আছে, কিন্তু একটা না একটা সবগুলোতেই একটা না একটা নাম্বার আছেই, আবার সিকোয়েন্সিয়াল কোনো নাম্বার নেই, মানে আমি যতগুলো ক্রাইটেরিয়া ওকে সিলেক্ট করে দিচ্ছি সবগুলো ক্রাইটেরিয়া মেনটেন করে সে আমাকে 10টা পাসওয়ার্ড দিচ্ছে, আর এই পাসওয়ার্ড গুলো ইউনিক পাসওয়ার্ড। কিন্তু এই পাসওয়ার্ড গুলোর একটা সমস্যা হচ্ছে, এই পাসওয়ার্ড গুলো মনে রাখা কঠিন, ঠিক আছে। তো মনে রাখা যেন সহজ হয় সেজন্য আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম, যে আমি বাংলায় সিং সং এরকম টাইপের, বা অন্য কোনো উক্তি বা কোনো সেন্টেন্স যেটা তোমার ভালো লাগে সেগুলো তোমরা দিয়ে দিতে পারো, বাট সেগুলোর সাথে অবশ্যই নাম্বার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, ডিজিট থাকবে, ঠিক আছে। আর পাসওয়ার্ডটা একটু লং হবে, তাহলেই একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করা পসিবল। ক্লিয়ার তো নাকি, স্ট্রং পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয়? জি ভাইয়া। ওকে, এখন তোমাদেরকে যদি বলি, তোমরা পরীক্ষায় লিখতে পারবে না যে কিভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হয়? জি ভাইয়া পারবো। আচ্ছা, তুবা আমাকে বলো তো কি কি জিনিস আমরা মাথায় রাখবো স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য? তারপর হচ্ছে ছোট হাতের বড় হাতের কয়েকটা অক্ষর দিব, তারপর ব্র্যাকেট বা এরকম টাইপের কিছু একটা হবে, আর হ্যাঁ, পাসওয়ার্ডটা যেন স্পেশাল। লং হয়। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস জানবো, ঠিক আছে। এই উপরের যে ঘটনাটা পড়েছি সেটা কি হয়েছে, তার বন্ধু সহজেই কেন তার মোবাইলের সিকিউরিটিটা ব্রেক করতে পারছে, কারণ সেটা ছিল যে প্যাটার্ন লক খুব সহজ দেয়া ছিল, ঠিক আছে। পাসওয়ার্ড বা প্যাটার্ন লক সহজ দেওয়ার কারণে এই জন্য আমরা শিখলাম কি কিভাবে পাসওয়ার্ড ইয়ে করতে হয়, শক্ত একটা পাসওয়ার্ড তৈরি করতে হয়। আর প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয় তোমরা তো জানোই, এই যে এরকম থাকে, 9টা বাটন থাকে, ঠিক আছে। তো প্যাটার্ন কিভাবে তৈরি করবে, একটা কমপ্লিকেটেড প্যাটার্ন যদি তোমাদেরকে দেখাই, মনে করো এখান থেকে আমি শুরু করলাম, এই যে এখান থেকে গেলাম, এখান থেকে গেলাম, এখান থেকে গেলাম, এখান থেকে গেলাম, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এরকম যদি এরকম একটা কমপ্লিকেটেড পাসওয়ার্ড যদি আমি দেই, কেউ পারবে? পসিবলই না। তো এরকম ধরনের একটু একটু কমপ্লিকেটেড দেয়া বা এরকম যদি থাকে, এরকম করে দিলা, এরকম করে দিয়ে এরকম 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 বিভিন্ন ভাবে বিভিন্ন প্যাটার্নের এরকম দেওয়া যায়, বা একটু
কমপ্লিকেটেড দেওয়ার চেষ্টা করবা, যেন তোমাদের ফোনের সিকিউরিটি কেউ ব্রেক করতে না পারে। উইদাউট ইউর পারমিশন কেউ যেন তোমার ফোনের ইনফরমেশন হাতিয়ে নিতে না পারে, ঠিক আছে? আর হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে এবার আমরা জানবো, ঠিক আছে? এটা একটা সাইবার ক্রাইম, যে এটাকে বলে ব্রুট ফোর্স অ্যাটাক, ঠিক আছে? ব্রুট ফোর্স অ্যাটাকটা কি জিনিস এখন আমরা ইন ডিটেইলস জানবো। কি বলছে, আমরা পড়া শুরু করি। বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকমের চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি বলতো? সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে? এই যে কি হলো? ফেসবুক, হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে তোমাদের ইনস্টাগ্রাম, তারপরে আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, রেডিট, ঠিক আছে? এগুলোর, এই সোশ্যাল মিডিয়ার গুলোর তোমার পাসওয়ার্ড অনেকেই কি করে, হ্যাক করার চেষ্টা করে বা পাসওয়ার্ড গুলো সিকিউরিটি ব্রেক করার চেষ্টা করে। তারপরে ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডের নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটা ইমেইল অ্যাকাউন্ট, তোমার ইমেইল যদি অন্য কেউ অ্যাক্সেস করতে পারে, এই ইমেইল দিয়ে অনেক কিছু করা পসিবল। জাস্ট তোমার যদি ইমেইল কেউ হ্যাক করতে পারে, তোমার ইমেইল দিয়ে সে তোমার ব্যাংক অ্যাকাউন্টের করতে পারবে, এক্সেস নিতে পারবে, তোমার পুরো ফোনের এক্সেস নিতে পারবে, তোমার সোশ্যাল মিডিয়ার এক্সেস নিতে পারবে। এই জন্য ইমেইলের সিকিউরিটি এনশিওর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি আমরা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করি সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড, এটার পাসওয়ার্ড, ওটার পাসওয়ার্ড, কিন্তু তারও আগে আমরা ফোনে যে ইমেইলটা ইউজ করি সেই ইমেইলের পাসওয়ার্ডটা সিকিউর করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে জানো? না ভাইয়া। টু ফ্যাক্টর অথেন্টিকেশন তুবা জানো? না ভাইয়া। ধরো যে তোমরা যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকে বলে 2FA, ঠিক আছে? 2FA মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে কি, এটা একটা হচ্ছে সেকেন্ড লেয়ার সিকিউরিটি, মানে একটা দ্বিতীয় স্তর সিকিউরিটি। মনে করো তুমি তোমার ফেসবুকে ঢুকবে, কি করতে হবে? তোমার মোবাইল নাম্বার অথবা ইমেইল দিতে হবে, যেটাকে আমরা বলি কি, ইউজার নেম। ইউজার নেম দিলে তার সাথে তুমি কি দিবে? পাসওয়ার্ড দিলে, তাই না? ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে, তাই না? কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যাপারটা এরকম যে তুমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে, তুমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই তোমার যে মোবাইল নাম্বার বা যে ইমেইল দিয়ে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলেছো, সেটাতে একটা 6 ডিজিটের অথবা 8 ডিজিটের বা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিটের একটা কোড যাবে, ঠিক আছে? মনে করো তুমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই যে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে এমনটা না। তুমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাথে সাথে তোমার মোবাইল নাম্বার অথবা ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা তোমার কাছে চাবে। সেই কোডটা যখন তুমি বসাবে, সেই কোডটা বসানোর পরে ধরো যে 1 2 3 4 5 6 কোড তোমার ফোনে আসছে, তারপরে যখন এই কোডটা বসাবে তারপরে লগ ইন করতে পারবে। তার মানে কেউ যদি তোমার পাসওয়ার্ড কোনো ক্রমে পেয়েও যায়, তারপরেও সে তোমার ইনফরমেশন গুলো হাতিয়ে নিতে পারবে না। কারণ কি? কারণ তার তো লগ ইন করার জন্য এই কোডটা লাগবে, সেই কোডটা তো তোমার কাছে আছে, তোমার মোবাইল নাম্বার তো আর তার কাছে নাই, তাই না? সেই কোডটা সে পাবে না, যার কারণে সে পাসওয়ার্ড জানলেও তোমার অ্যাকাউন্টটা সে তার কাছে নিতে পারবে না বা তার আয়ত্তে নিতে পারবে না। বুঝতে পারছো? এই যে একটা সেকেন্ড লেয়ার সিকিউরিটি, এই ব্যাপারটা কি বলতেছে কি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে? মনে থাকবে না? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের অ্যাকাউন্টে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে? যদি অন না থাকে তাহলে আজকেই ভিডিও দেখে নিবে ইউটিউবে যে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয়, ঠিক আছে? এটা বর্তমান যুগে খুবই জরুরি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখা, ঠিক আছে? ইউটিউবে সার্চ করলেই পাবে যে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয়। তো দেখি, আমরা ব্রুট ফোর্স সম্পর্কে জানতেছিলাম।
যে তালা খোলার চেষ্টা যেমন করে চোর একজন, তো ঠিক সে একইভাবে অপরাধীরা যারা সাইবার ক্রাইম করে তারা কি করে, এই অ্যাকাউন্ট গুলো বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে এই অ্যাকাউন্ট গুলোর পাসওয়ার্ড হ্যাক করার, ঠিক আছে। তারপরে আর এই কাজটা করার জন্য চোর যেমন বিভিন্ন ধরনের চাবি ইউজ করে একটা তালা খোলার জন্য, তেমনি যারা হ্যাকার তারা কি করে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে কিছু অ্যাডভান্স লেভেলের, সেই সফটওয়্যার গুলো দিয়ে কি করে হ্যাক করার চেষ্টা করে, বুঝতে পেরেছো? এইগুলো দিয়ে তারা একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে, মানে সেই সফটওয়্যার গুলোর এরকম ক্যাপাবিলিটি আছে যে সেই সফটওয়্যার গুলা একটু আইডিয়া করে যে হ্যাঁ তোমার পাসওয়ার্ডটা কি হতে পারে কি হতে পারে। এরকম আইডিয়া করতে 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 দেখা যায় যে একসময় মানুষের কিছুই করতে হয় না, মানুষ শুধু কমান্ড দিয়ে বসে থাকে, বাকি কাজ সফটওয়্যার এবং কম্পিউটার অটোমেটিক্যালি করতেই থাকে। মনে করো সফটওয়্যারকে বলে দিল যে এই এই ক্যারেক্টার গুলোর মধ্যে এই পাসওয়ার্ডটা হইতে পারে, তুমি পাসওয়ার্ডটা আমাকে ব্রেক করে দাও, তখন সফটওয়্যার কি করে, সফটওয়্যার একটা একটা করে দেয়। মনে করো একটা পাসওয়ার্ড দিল 1 2 3 4 5 6, আরেকটা পাসওয়ার্ড, তারপরে সফটওয়্যার দেখলো যে না এটা হচ্ছে না, তখন সফটওয়্যার আবার কি করলো, আরেকটা দিল যে 6 5 6 8 2 9, এরকম আরেকটা পাসওয়ার্ড দিল। এরকম কন্টিনিউয়াসলি করতেই থাকে, এটা হইলো না আরেকটা হইলো, এরকম কন্টিনিউয়াসলি করতেই থাকে। হাজার হাজার এরকম পাসওয়ার্ড তারা ট্রাই করে সফটওয়্যার গুলা নিজে নিজেই, বুঝতে পারছো? জাস্ট আমি যদি জাস্ট ভাইয়া, কমান্ড দেই। হ্যাঁ বলো। এটা কি অন করা লাগবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন? হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখলে তোমার সিকিউরিটিটা, তোমার ভয় থাকে না আর কি, যে তোমার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার কোনো ভয় থাকে না। তোমরা দুইটা যে জায়গায়, তোমরা যেহেতু ফেসবুক এবং তোমাদের জিমেইল আছে, এখন সব সব মানুষ যেহেতু এই দুইটা জিনিস ইউজ করে, তো তোমরা এটা এনশিওর করবা যে তোমাদের ফেসবুকেও যেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে কিনা এটা, আর এটা হচ্ছে জিমেইলেও টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে কিনা, এটা তোমরা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক, যে একটার পর একটা পাসওয়ার্ড জাস্ট বারবার সফটওয়্যারের মাধ্যমে চেষ্টা করা যে কোন পাসওয়ার্ডটা ঠিক মিলে যাবে তোমার পাসওয়ার্ডের সাথে, ঠিক আছে। আর সফটওয়্যার গুলো এমন ভাবে তৈরি করা, তারা গেস করতে পারে যে হ্যাঁ এই মানুষটা কি ধরনের পাসওয়ার্ড দিতে পারে, ঠিক আছে। এই মানুষটা কিভাবে কি ধরনের পাসওয়ার্ড সে এই অ্যাকাউন্টের জন্য দিয়ে দিয়ে থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই যে একের পর এক পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেছে এই সফটওয়্যারের মাধ্যমে তোমার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, এই জিনিসটাকেই বলা হচ্ছে কি ব্রুট ফোর্স অ্যাটাক, বুঝতে পারছো? আর এই ব্রুট ফোর্স অ্যাটাকটা হচ্ছে একটা সাইবার ক্রাইম। মুনতাহা, বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, সো আর দেরি করা যাবে না, তোমরা ঝটপট তাড়াতাড়ি আজকে ক্লাস শেষ করেই তোমাদের আজকে প্রথম কাজ হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেওয়া, ঠিক আছে। আমি কিন্তু নেক্সট ক্লাস জিজ্ঞাসা করবো তোমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেছো কিনা, ঠিক আছে। জি ভাইয়া। এবার আমরা নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেরকম অভিজ্ঞতার একটি তালিকা তৈরি করি। তো এটাতে সময় নষ্ট করব না, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা হোমওয়ার্কটা স্কুলে অ্যাপে পাঠিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। আর তোমাদের অন্যান্য টিচাররা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছে রেগুলারলি, তোমরা করতেছো ঠিকঠাক? জি ভাইয়া দিচ্ছি। আচ্ছা, টিচার তো দিচ্ছে, তোমরা ঠিকঠাক করতেছো? হ্যাঁ করেছি। আচ্ছা, এখন এই জিনিসটা দেখো, যে জেনে রাখি ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে যার মধ্যে তথ্য নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়, ঠিক আছে। যেমন ডাটা ইন্টারসেপশন, ঠিক আছে। তারপরে ডিডোস অ্যাটাক, আর এটা হচ্ছে হ্যাকিং, আর এটা হচ্ছে কম্পিউটার ম্যালওয়্যার। তো আমরা আজকে এই জিনিসগুলো জানবো। তো ফার্স্ট অফ অল আমরা জানবো ডাটা ইন্টারসেপশন। ডাটা ইন্টারসেপশনটা কি? আমরা সবাই জানি কৃষিকাজের জন্য পানির পাম্প থেকে জমিতে পানি সেচ দেওয়া হয়। আচ্ছা, তো এই জিনিসটা আমরা দেখেছি তো নাকি? মুনতাহা, দেখেছো তো নাকি যে কৃষিকাজের জন্য যে পানির পাম্পের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হয়? তো কি করা হয় এখানে, সাধারণত পানির পাম্প থেকে জমি বা ক্ষেতে নালা তৈরি করে বা পাইপের মাধ্যমে পানি দেওয়া হয়।
নালা বা পাইপের মাঝে যদি কেউ তা কেটে দেয় অথবা পানির পাইপটি ফুটো করে দেয়, তাহলে কি হয়? যে পরিমাণ পানি যাওয়ার কথা তা পাওয়া যায় না, ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। বুঝতে পারতেছো? মনে করো এখানে আমার মোটর আছে, এটা হচ্ছে আমার ক্ষেত, ঠিক আছে? এটা হচ্ছে আমার জমি, ফসলের জমি। তো আমি এখান থেকে পাইপের মাধ্যমে এখানে এই মোটর থেকে পানি দিব, তাই না? এই যে পাইপের জি মাধ্যমে ভাইয়া। থেকে পানি দিব। এখন যদি পাইপের মাঝখানে কোনো জায়গায় এখানে একটা আমরা ছিদ্র করে দেই, তাহলে কি এখান দিয়ে কিছু পানি বের হয়ে যাবে না? আর এখান দিয়ে যখন কিছু পানি বের হয়ে যাবে, তাহলে আর কৃষকের ক্ষতি হচ্ছে না? একটু হলেও তো ক্ষতি হচ্ছে, যে তার জমিতে ঠিক যত সময় যেমন পানি যাওয়ার কথা তেমন পানি যাচ্ছে না, তাই না? জি ভাইয়া। তো ডাটা ইন্টারসেপশন ব্যাপারটা ঠিক তেমনই, ঠিক আছে? তাহলে আমরা আরো আরো ডিটেলসে এটা জানবো, যে সাধারণত পানির পাম্প থেকে, আচ্ছা এটাতে পড়লাম, মাঝপথে পানি অসৎ উপায়ে যেন কেউ না নিতে পারে তার জন্য নজরদারির ব্যবস্থা করতে হবে। এখন মনে করো এই যে হয়তোবা কেউ দুষ্টুমি করে এই কাজটাও করতে পারে, বা এদিকে আরেকটা জমি আছে ধরে নাও, এই জমিতে এই জমিতে পানি দেওয়ার জন্য কেউ কি করলো, যে ও পানি দিচ্ছে তাহলে আমি পাইপটি একটু ফুটো করে দিই, তাহলে আমার জমিতেও পানি আসবে, ঠিক আছে? এরকমও কেউ করতে পারে। তো এরকম যেন কেউ না করতে পারে, তাহলে সেজন্য কি করতে হবে? আমাকে নজরদারি করতে হবে, যে যেন পুরো নালাটা ঠিক আছে কিনা বা পাইপটা অক্ষত আছে কিনা, এই জিনিসটা আমাকে এনশিওর করতে হবে, তাই না? তারপরে কি বলছে, ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক ও প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করতে পারে। বুঝতে পারছো? মনে করো এই যে তুমি তোমার এক ফ্রেন্ডকে এসএমএস পাঠাচ্ছ, এই যে ছবিটার মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডকে এসএমএস পাঠাচ্ছ, সরাসরি তোমার ফ্রেন্ডও পেয়ে যাচ্ছে, কিন্তু এই যে মাঝখানে যে মাধ্যমে তুমি ট্রান্সমিট করতেছো, কোনো একজন হ্যাকার, হ্যাঁ, কোনো একজন হ্যাকার কোনোভাবে তোমার ইনফরমেশন গুলো এই ট্রান্সমিশনের সময়, ডাটা ট্রান্সমিশনের সময় তুমি তোমার একটা মেসেজ তোমার ফ্রেন্ডকে বা অন্য কাউকে পাঠাচ্ছ, তাই না? তাহলে কি হবে? অবশ্যই কোনো একটা মাধ্যমে সেটা ট্রান্সমিট হয়ে তোমার ফ্রেন্ডের বা তোমার বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে যাবে, তাই না? তো সেখানে যদি আমি নজরদারি না রাখি, তাহলে কি হবে? নজরদারির ব্যবস্থা না রাখলে মাঝখান থেকে কোনো একজন হ্যাকার চাইলেই কি করতে পারবে, এই যে এই ইনফরমেশন, কি ইনফরমেশন গুলো পাঠানো হচ্ছে এই ট্রান্সমিশন লাইন দিয়ে, সেই হ্যাকার সেই ইনফরমেশন গুলো পেয়ে যেতে পারে বা দেখে নিতে পারে চাইলে। বুঝতে পেরেছো? এই জিনিসটাকেই বলা হচ্ছে ডাটা ইন্টারসেপশন। ক্লিয়ার? ডাটা ইন্টারসেপশন বুঝেছি তো নাকি? জি ভাইয়া। ওকে। এই যে চুরি হবার এই প্রক্রিয়াটি ডেটা ইন্টারসেপশন নামে পরিচিত। সাধারণত সফটওয়্যার বা অ্যাপসে টু অ্যান্ড টু এন্ড এনক্রিপশন করা থাকলে মধ্যবর্তী কারো পক্ষে মেসেজ, ফটো, ভিডিও, ভয়েস কল বা মেসেজ, ডকুমেন্ট, স্ট্যাটাস আপডেট চুরি করা অসম্ভব হয়ে যায়। এই যে সফটওয়্যার বা অ্যাপসে এন্ড টু এন্ড এনক্রিপশন, এন্ড টু এন্ড এনক্রিপশন কি জিনিস বলতে পারো? কেউ কি জানো এন্ড টু এন্ড এনক্রিপশন? এই যে এটা কিন্তু এইটা, END, এন্ড টু এন্ড এনক্রিপশন, এই জিনিসটা বাংলায় লিখছে ওরা এন্ড টু এন্ড এনক্রিপশন। তার মানে কি, তুমি যখন ধরো তোমার এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার ফ্রেন্ড, ঠিক আছে? তুমি যখন তোমার ফ্রেন্ড, ধরো তুমি তোমার ফ্রেন্ডকে এসএমএস পাঠাবে বা তোমার ফ্রেন্ড তোমাকে এসএমএস পাঠাবে, ঠিক আছে? তোমার ফ্রেন্ড তোমাকে যখন এসএমএস পাঠাবে, সে কিভাবে এসএমএস পাঠাবে? সে যে এই যে এসএমএস টা লিখছে, সেই এসএমএস টা, ধরো যে তোমার ফ্রেন্ড তোমাকে বলছে যে তুমি কেমন আছো, ঠিক আছে? তোমরা যেভাবে লেখো সেভাবেই লিখতেছে, ঠিক আছে? ধরো তোমার ফ্রেন্ড তোমাকে এই এসএমএস টা লিখলো যে তুমি কেমন আছো। তোমার
এখন মাঝখানের মানুষটা যেন এই এসএমএস টা দেখতে না পারে, হ্যাকার যেন এই এসএমএস টা দেখতে না পারে, সেজন্য কি করা হয়, এন্ড টু এন্ড এনক্রিপশন করা হয়। মানে এটাকে বলা হচ্ছে একটা এন্ড, এটাকে বলা হচ্ছে আরেকটা এন্ড। মানে প্রাপক একটা এন্ড আর প্রেরক আরেকটা এন্ড। এন্ড টু এন্ড এনক্রিপশন। এনক্রিপশন মানে কি, ডেটাটাকে সুরক্ষিত করা। মনে করো এই যে তুমি কেমন আছো, এই টেক্সটটাকে তুমি যে অ্যাপের মাধ্যমে, ধরো যে তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি তোমার তোমার ফ্রেন্ড তোমাকে এসএমএস পাঠাচ্ছে, তখন কি করে, এই যে তুমি কেমন আছো লেখাটাকে, এই লেখাটাকে একটা কোডে কনভার্ট করে, বুঝতে পেরেছো? একটা এনক্রিপ্টেড একটা কোডে কনভার্ট করে, যেই কোডটা মনে করো যে KLM NS এরকম বিভিন্ন বা ডিজিট হইতে পারে, এরকম কোন একটা কোডে কনভার্ট করে। হ্যাঁ, এই কোড, এরকম একটা কোডে কনভার্ট করে এই কোডটা পাঠানো হয় তোমার ইয়ের কাছে, ফ্রেন্ডের কাছে। তখন কি করে, তোমার ফ্রেন্ডের কাছে যে ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল আছে, সেই হোয়াটসঅ্যাপ এই কোডটা দেখলে বুঝতে পারে যে এই কোডটা, এই কোডটা এনক্রিপ্ট করলে বা ডিক্রিপ্ট করলে, এনক্রিপ্ট করা মানে এই তুমি কেমন আছো লেখাটাকে এরকম একটা কোডে কনভার্ট করা, আর ডিক্রিপ্ট করা মানে কি, ডিক্রিপ্ট করা মানে এই কোডটাকে এইটাতে কনভার্ট করা। ঠিক আছে? যখন তুমি এইরকম একটা কোড পাঠানো হবে এই ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে, তখন যদি এই হ্যাকার বাবাজি আমাদের এখানে যদি আমার এই কোডটা দেখে, সে কিন্তু আমার এই কোডটা দেখে কিচ্ছু বুঝতে পারবে না। বুঝতে পারতেছো কি? তুমি কি বুঝতে পারবে? তুমি যদি এই কোডটা দেখো, এই কোডটা দেখে কি তুমি কিছু বুঝতে পারবে? না ভাইয়া। কিচ্ছু বুঝতে ভাইয়া। পারবে না। তাহলে তুমি যে এসএমএসই পাঠাও না কেন, এরকম এনক্রিপ্ট করলে হ্যাকার যতই এই ইনফরমেশনটা যদি পেয়েও যায়, তারপরেও সে তোমার কি পাঠাচ্ছ অ্যাকচুয়ালি সেটা কিন্তু সে দেখতে পাবে না। কে দেখতে পাবে? তুমি শুধু যাকে পাঠাচ্ছ সেই শুধু এটাকে ডিক্রিপ্ট করতে পারবে। ঠিক আছে? এটাকে বলে ডিক্রিপশন বা ডিক্রিপ্ট করা। ঠিক আছে? বুঝতে পেরেছো? এটাই হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন করা থাকলে মধ্যবর্তী কারো পক্ষে মেসেজ, ফটো, ভিডিও, ভয়েস কল বা মেসেজ, ডকুমেন্ট, স্ট্যাটাস আপডেট এগুলো চুরি করা অসম্ভব হয়ে যায়। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। Okay, এবার আমরা দেখবো ডিডস অ্যাটাক। ডিডস অ্যাটাক জিনিসটা কি? আমরা তো এর আগে কি নাম শুনেছি আমরা? ডিডস অ্যাটাক না ভাইয়া। শুনেছি আগে কখনো? আচ্ছা, কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয়, তখন অনেকেই যদি একসাথে অনেকগুলো প্রশ্ন ওই ব্যক্তিকে করে, তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে কথা বলা কঠিন হয় এবং এতে সময়ও ক্ষেপণ হয়, তাই না? কারণ কোনটি রেখে কোনটি বলবেন তার খেই হারিয়ে ফেলেন। ঠিক আছে? ঠিক একইভাবে ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল ডিনায়াল অফ সার্ভিস, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, এটাই কিন্তু ডস এর ফুল ফর্ম, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, ডিনায়াল অফ সার্ভিস। এই যে, বুঝতে পারছো? এই যে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, বুঝতে পেরেছো? এটাকে বলা হচ্ছে ডিডস। বা ডিডস হলো একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করা। ঠিক আছে? বুঝতে পেরেছো তো নাকি? জি ভাইয়া। মনে করো এই যে এগুলো হচ্ছে এক একটা কম্পিউটার। এই কম্পিউটার গুলো কি করতেছে, হ্যাকার এই কম্পিউটার গুলোকে ইউজ করে একসাথে অনেকগুলো ইনফরমেশন পাঠাচ্ছে, যার কারণে দেখা যায় অনেক সময় কি হয়, এই কম্পিউটার গুলো একসাথে অনেকগুলো ইনফরমেশন, যখন বিভিন্ন ধরনের ইনফরমেশন তাকে পাঠানো হয়, এই কম্পিউটার এতগুলো ইনফরমেশন একসাথে কি করতে পারে না, কম্পিউটার তখন ডিসাইড করতে পারে না যে সে কোনটা রেখে কোনটা আগে করবে। হ্যাঁ, এতে কি হয়, এতে করে একটু সময়ের দরকার হয়, একটা কাজটা প্রসেস করা একটু সময় সাপেক্ষ হয়, তাতে করে হ্যাকারদের একটা সুযোগ তৈরি হয় ইনফরমেশন এই সময়ের মধ্যে হাতিয়ে নেওয়া। বুঝতে পেরেছো? এই যে এভাবে অ্যাটাক করার পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিডস অ্যাটাক। ঠিক আছে? ওকে, শুনতে পাচ্ছ তো সবাই আমাকে, না? জি ভাইয়া। ভাইয়া।
তো আমরা ডিডস জানলাম, এবার আমরা জানবো হ্যাকিং। হ্যাকিং সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না? জি ভাইয়া। দেখো যে একজন ডাক্তার অসুস্থ ব্যক্তির অপারেশন করতে ছুরি ব্যবহার করে, তাই না? আবার একই ছুরি অপরাধী ব্যবহার করে অপরাধ সংগঠনে। এতে ছুরির কোনো দোষ নেই, ঠিক আছে? এটিকে ব্যবহার কে করছে এবং কিভাবে করছে তাই হচ্ছে আসল ব্যাপার। ঠিক ইন্টারনেটের জগৎটাও এরকমই, যে সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট, কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক বা ইন্টারনেটকে ব্যবহার করে, ঠিক আছে? কিন্তু আবার অনেকেই তোমাদেরকে প্রপার সার্ভিস দেওয়ার জন্য তোমাদের ওয়েবসাইট, কম্পিউটার এগুলো ইউজ করতেছে, তাই না? যেমন আমরা কি করতেছি, আমরা তোমাদেরকে পড়ানোর জন্য আমরা কম্পিউটার, ল্যাপটপ এ ধরনের এগুলো ইউজ করতেছি, ইন্টারনেট ইউজ করতেছি, গুগলের সার্ভিস ইউজ করতেছি, গুগল মিটের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের জন্য ওয়েবসাইট তৈরি করতেছি, যারা নতুন আসবে তারা যেন আমাদের সার্ভিস সম্পর্কে জানতে পারে। তারপরে ইউটিউবের ব্যবহার করতেছি আমরা, এগুলো সবগুলোই কিন্তু তোমাদের ভালোর জন্যই করতেছি। আবার যারা অসৎ ব্যক্তি বা অসৎ উদ্দেশ্য নিয়ে ওয়েবসাইট তৈরি করে, এই যে ওয়েবসাইট দিয়ে আমরা তোমাদের ভালো করার চেষ্টা করতেছি, ইউটিউবের মাধ্যমে ভালো করার চেষ্টা করতেছি, সেগুলো দিয়ে কিন্তু আবার চাইলেই অপরাধীরা অসৎ উদ্দেশ্যে এগুলো ব্যবহার করতে পারে, ঠিক আছে? এই জন্যই বলছে যে ছুরির কোনো দোষ নেই, এটা ডিপেন্ড করতেছে কে ব্যবহার করতেছে এটা তার উপর, ঠিক আছে? তো হ্যাকিং জিনিসটা মূলত কি? হ্যাকিং জিনিসটা হচ্ছে এই যে এটা পড়লেই বুঝতে পারবা, সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট, কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রণ নেয়, ঠিক আছে? মনে করো একটা কম্পিউটার ইউজ করে তোমার মোবাইলের অ্যাক্সেস কেউ নিয়ে নিল, যে তোমার মোবাইলটা সে দূরের থেকে তোমার মোবাইলটা অ্যাক্সেস করতে পারতেছে, বুঝতে পারছো? দূরের থেকে সে তোমার মোবাইলটা অ্যাক্সেস করতে পারতেছে, তুমি কি করতেছো না করতেছো সে জানতে পারতেছে, এমনকি সে দেখতেও পারতেছে, কারণ সে তোমার মোবাইলের ক্যামেরার অ্যাক্সেস নিয়ে নিছে, এরকম হইতে পারে, ঠিক আছে? এই জিনিসটাকে হচ্ছে বলা হচ্ছে হ্যাকিং, বুঝতে পেরেছো? হ্যাকিং কিন্তু দুই ধরনেরই হয়, হ্যাকিং কখনো ভালো হয় আবার কখনো মন্দ হয়। আচ্ছা, হ্যাকিং ভালো হতে পারে কিভাবে বলো তো, ধারণা আছে? কোনো অপরাধী যদি অপরাধ করে তার উম, তার যদি মানে কি হ্যাক করা হয়, সেক্ষেত্রে যেরকম আর কি ডিবিরা হ্যাক হ্যাঁ, করে অপরাধ। হ্যাঁ, হ্যাঁ, এই তো ধরতে পেরেছো। মনে করো যে কোনো একজন হ্যাকার তোমার একটা মানে ওয়েবসাইট বা কোনো একটা কিছু হ্যাক করে অনেক কিছু করছে, ঠিক আছে? এখন সেই হ্যাকার থেকে সেই জিনিসটা ফিরিয়ে আনার জন্য তোমাকেও কিন্তু হ্যাকারের শরণাপন্নই হতে হবে, কারণ হ্যাক তারাই করে যারা হ্যাকিং করতে মানে আহ, যারা হ্যাকিং শেখে তারা এটাকে ভালো কাজে ইউজ করতে পারে, মন্দ কাজেও ইউজ করতে পারে, ঠিক আছে? হ্যাকার হচ্ছে তিন প্রকার, বুঝতে পেরেছো? তিন প্রকারের হ্যাকার আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে কিন্তু তোমাদের বইয়ে বলছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, আর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরা সবসময় খারাপ কাজ করে, এরা কখনো ভালো কাজ করে না, সবসময় ক্ষতি করে যায় মানুষের। এটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। এরা সবসময় কি করে, মানুষের ভালো কাজই করে যায়, মানে এরা কাজ করে যেন ব্ল্যাক হ্যাট হ্যাকাররা মানুষের ক্ষতি করতে না পারে, সেই জন্য এরা কাজ করে হোয়াইট হ্যাট হ্যাকার। আরেকটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। তাহলে এরা কি করে বলতো? এরা কখনো কখনো ভালো কাজ করে, আবার কখনো কখনো এরা অপরাধও করে, এদেরকে বলা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। ক্লিয়ার? তিনটা তিন ধরনের হ্যাকার সম্পর্কে ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া, এরা কি এগুলো করে কোনো লাভ অথবা কোনো কাজে লাগায়? হ্যাঁ, অবশ্যই। এইসব করে যদি তাদের লাভ না থাকে, একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে পারে, মনে করো সেই ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, তাহলে তো সেটা তারই, তাই না? ধরো এরকম হ্যাক করে, আরো মনে করো যে মানুষ এরকম কন্ট্রাক্ট হয় ব্ল্যাক মার্কেটে, এরকম অনেক কন্ট্রাক্ট হয় অনেক সময়, যে হ্যাঁ আপনি ওই মানুষটাকে মারবেন বা ওই মানুষটাকে, সরি মারবেন কেন বলতেছি, যে আপনি ওই মানুষের ওই অ্যাকাউন্টটা হ্যাক করে আমাকে দিবেন, তাহলে আমি আপনাকে এত টাকা দিব। এই ধরনের হয় অনেক
মানে আন্ডারওয়ার্ল্ডে অনেক কিছু এরকম হয়, ঠিক আছে? এরকম অনেক অসৎ উদ্দেশ্য নিয়ে মানুষ অনেক এই হ্যাকারদেরকে ইউজ করে, হ্যাকাররাও করে এরকম ধরনের কাজ, ঠিক আছে? তো ম্যালওয়্যার জিনিসটা কি? ম্যালওয়্যার হচ্ছে একটা ক্ষতিকারক সফটওয়্যার, ঠিক আছে? ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হচ্ছে একটি ক্ষতিকারক সফটওয়্যার, এমন একটা সফটওয়্যার যেটা তোমার কম্পিউটারে ইনস্টল করতে পারো তোমরা, বা মোবাইলে ইনস্টল যদি হয়ে যায় তাহলে কি হয়, সেটা তোমার কম্পিউটার বা মোবাইলের তথ্য অন্য কারো কাছে পাস করে দেয়। বুঝতে পেরেছো? ম্যালওয়্যার এমন ধরনের সফটওয়্যার সেটা যদি তুমি তোমার কম্পিউটারে যদি ইনস্টল করে ফেলো ভুল করে, বা তুমি যদি তোমার ফোনে ইনস্টল করে ফেলো ভুল করে, তাহলে কি হবে, সেই সফটওয়্যার তোমার ইনফরমেশন গুলো নিয়ে অন্য কারো কাছে পাস করে দিবে, ঠিক আছে? এটা এইরকম ধরনের একটা সফটওয়্যার হচ্ছে গিয়ে ম্যালওয়্যার, ঠিক আছে? এরা কি করে, আমাদের কোনো ডিভাইসে অনুমতি ছাড়া তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে, ঠিক আছে? অর্থাৎ অনুমতি ছাড়া তারা আমাদের ইনফরমেশন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করতে পারে। এই কার্যক্রম হতে পারে গোপন তথ্য চুরি করা, ঠিক আছে? আমাদের উপর নজরদারি করা, আমাদের ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস করা, বা আমাদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ সব ডেটার ক্ষতি সাধন করা, ঠিক আছে? বিভিন্ন কারণে এই ম্যালওয়্যার অ্যাটাক হতে পারে। দেখো, কারো উপর নজরদারি করা, এমনও সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলো দিয়ে কি করা যায় জানো? যে সেই সফটওয়্যারটা ব্যবহার করে আমি যদি কারো ফোনে সেই সফটওয়্যারটা ইনস্টল করে দেই, তাহলে কি হবে, সে কখন কোথায় আছে, কি করতেছে, কার সাথে কথা বলতেছে, কি কথা বলতেছে, কাকে এসএমএস দিচ্ছে, কি এসএমএস দিচ্ছে, তার ফেসবুকের পাসওয়ার্ড কি, জিমেইলের পাসওয়ার্ড কি, এভরিথিং, এভরি সিঙ্গেল ডিটেলস, তার ফোনে কতজনের নাম্বার আছে, তারপরে হচ্ছে সে সারাদিনে কতক্ষণ ফোন মানে ব্যবহার করতেছে, সে কতবার সারাদিন ফোন আনলক করছে, এইগুলো সব এভরি সিঙ্গেল ডিটেলস পসিবল এই ম্যালওয়্যার সফটওয়্যার গুলো দিয়ে। বুঝতে পারছো? এই জন্য না জেনে শুনে হুটহাট করে যে কোনো সফটওয়্যার ফোনে ইনস্টল করবে না। আর ফোনে ইনস্টল করলেও সফটওয়্যার গুলো কিন্তু পারমিশন চায় অনেক ক্ষেত্রে, সেই পারমিশন গুলো দেয়া যাবে না। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? দুইটা কিন্তু হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক কিন্তু দিতে হবে। আর হচ্ছে আজকে সেশনটা এখানেই শেষ করব আমরা। তোমাদের নেক্সট সেশনে আমরা এটা শুরু করব, অনুসন্ধানে সাইবার অপরাধ, ঠিক আছে? তাহলে আজকে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আর হোমওয়ার্ক গুলো তোমরা পাঠিয়ে দিও, ঠিক আছে? জি ভাইয়া।